মর্নিং, শুভ সকাল বন্ধুরা। আবার একটি নতুন দিন, নতুন সকালে শুভেচ্ছা জানাই সবাইকে। আস্তে আস্তে এবার একটু ঠান্ডা কমছে মনে হচ্ছে, তাই না? সকালবেলায় উঠে একটু চাটা খেয়ে নিয়েছি, একটু ফ্রেশ হয়ে নিয়েছি, বাসি জামা কাপড় ছেড়ে নিয়েছি, তারপরে আপনাদের সাথে শুভ সকাল করছি। চলুন সবাই মিলে দিনটি শুরু করি। রোদ্দুর উঠেছে, বাইরে ব্যালকনিতে গিয়ে দেখলাম। রোজ ব্যালকনি থেকেই তো করি শুভ সকাল। আমরা আজকে একটুখানি সোফায় বসে পড়লাম, এক কাপ চা, লিকার যেটা চিনি ছাড়া বা সুগার যেটা খাই আমরা সেটা ছাড়া গরম জলের মতন খাওয়া হয়ে গেছে। এবার স্নান করব, তারপর পুজো করব, তারপর আবার ব্রেকফাস্টের দিকে যাব। হ্যাঁ, তার আগে আপনাদের সাথে একটুখানি দেখা করে নিলাম, শুভ সকাল করে নিলাম। আজকে একটা বড় কাজ ইচ্ছে আছে করার, জানি না কতটা করতে পারবো। কিচেন চিমনিটা পরিষ্কার করব। আমি তো ন্যাচারালি মানে সার্ভিসিংয়ের লোক দিয়ে এতদিন করিয়ে এসেছি, হ্যাঁ, কিন্তু অল্পই তেল জমেছে, কিন্তু সেটা একদম রাবারের মতন হয়ে আছে। মাঝে মাঝে আসি, মাঝে মাঝে ব্যবহার করি, মাঝে মাঝে একটু একটু করে জমে, তো কিন্তু পুরনো হয়ে গেছে জিনিসটা। আর মাসে মাসে আগে করতাম, অতটা কষ্ট হতো না, কিন্তু এবার ওই রাবারের মতন তেল কিভাবে তুলবো সেটাই চিন্তা করছি। ঘরোয়া উপায় করব, এখানে তো ওই চিমনি ক্লিনিং করার যে জিনিসটা সেটা তো আর এখানে নেই, প্রথম প্রথম ছিল। হ্যাঁ, কিন্তু এখন ওই কেরোসিন তেল আছে, সেটা দিয়েই করব, সেটা দিয়েই ভালো হয়। আমি দেখেছি সার্ভিসিংয়ের লোকেরা এসে বলে একটু কেরোসিন তেল আছে না, তো ওরা নিয়েও আসে সাথে করে। জানি না পারবো কি না করতে আজকে, তবে অ্যাটেম্প নেব, ইচ্ছে আছে। চলুন তাহলে একে একে সব কর্মকাণ্ড শুরু করি সবাই মিলে। আজকে দেখো বন্ধুরা, আমি একটু ওই কিচেন চিমনিটা পরিষ্কার করব বলে না, আমি ওর নাম দিয়েছি তুফান মেল। আমাদের জ্যোৎস্না রানী, যে আমাকে হেল্পিং হ্যান্ড এখানে সাহায্য করে দেয়, তাকে ডেকে নিয়েছি। একদম ঝড়ের গতিতে কাজ করে, ঘরগুলো পরিষ্কার করে দিচ্ছে, এক বালতি কেচেও দেবে। আজকে ভাবছি একটা খুব বড় কাজ অনেকদিন বাদে করব। এই চিমনিটা পরিষ্কার করতে হবে। আসি আর একটু একটু করে রান্না করি, আর একটু একটু করে এমন তেল জমেছে, এগুলো সব পুরনো তেল, মানে রাবারের মতন হয়ে আছে, পুরো রাবারের মতন মানে জমে গেছে তেলগুলো। দেখি কতটা কি পারি। হ্যাঁ, এইটা অ্যাটেম্প নিতে হবে। কেরোসিন তেল জোগাড় করেছি, আর লিকুইড সাবান, ভিমবার সাবানে ভালো পরিষ্কার হয় এই জায়গাগুলো। আর কেরোসিন তেল দিয়ে ওই সার্ভিসিংয়ের লোকেরা করতো, তাদেরকে আর ডাকিনি, মানে ফোন করেছিলাম, পেলাম না, ফোন ধরলো না, হয়তো ফোন নাম্বার চেঞ্জ করেছে। দেখি আজকে এইটা একটু পরিষ্কার করতে হবে। কেরোসিন তেল দিয়ে আপাতত ভিজিয়ে দিলাম, তো রাবার হয়ে গেছে পুরো। হ্যাঁ, যেখানে কেরোসিন তেল দিয়ে আপাতত ভিজিয়ে দিলাম, একদম পুরো রাবারের মতো জমে গেছে। একটু কেরোসিন তেল রাখা হয় বাড়িতে, ছিল আর কি, হ্যাঁ রাখি আমি, ছিল, পেলাম। এবার দেখি আস্তে আস্তে কীভাবে, একটু ভিজুক এটা। অবশেষে চিমনিটা ঠিকঠাক মতন পরিষ্কার হয়ে গেল। এই দেখুন, আমি কিন্তু খুব ঘরোয়া পদ্ধতিতে করেছি, কেরোসিন তেল দিয়ে আর ভিমবার সাবান দিয়ে। দেখেছেন, কেরোসিন তেল এখনো রয়েছে গায়ে, চকচক চকচক করছে, অয়েলি অয়েলি। এইগুলো সব ওয়ালগুলো সব সুন্দরভাবে উঠে গিয়েছে, যতটা পারলাম করে নিলাম। বাজে ঘড়িতে ঠিক 2:40, মানে প্রায় 2:45 দিকে যাচ্ছে ঘড়ির কাঁটা। হ্যাঁ, আজকে দিদির খাবার দিতে একটু দেরি হয়ে গেল। আজকে আমরা ভেবেছিলাম আমি একটু মাটনের পাতলা ঝোল করব আর ভাত করব, কিন্তু দিদি বললো আজকে চিকেন করব, খাবে না, আজকে নেবে না তোমরা, রোজ রোজ মাছ নিরামিষ এসব খাও, আজকে খাও, চিকেনটা করব ভালো করে। ঠিক আছে দাও, তাই দাও, দিয়ে মাটনটা ক্যান্সেল করলাম। অগত্যা দিদি করেছে চিকেন কারি, দুজনের প্যাকেটগুলো ঢেলে নিয়েছি একটি পাত্রে, আর করেছে একটা আলু পেঁয়াজ কালি আদার্স কিছু দিয়ে, সবজি দিয়ে খুব সুন্দর করে তরকারিটা, টেস্টি একটা সবজি করেছে, টমেটো চাটনি রয়েছে, আর রয়েছে শিম দিয়ে ডাল। আমি ঢালার সময় দেখে নিয়েছি শিম দিয়ে ডাল করেছে, ধনেপাতা দিয়েছে, দিয়ে এদিকে আলু ভাজা। আর যথারীতি দুজনের ভাত রয়েছে, এত তো আমরা খাই না, ওকে বারণ করেছিলাম আরও দিত, তবুও দিচ্ছে। আমার হাজব্যান্ড ওই সব কিছু বাকি যেগুলো থাকে মাখিয়ে ঝুঁকিয়ে নিয়ে কুকুরকে নিচে গিয়ে দিয়ে আসে। হ্যাঁ, এদিকে দিয়েছে আলু ভাজা,
ওনারও আলু ভাজা ঢেলে ফেলেছি, লেবু লঙ্কা পেঁয়াজ, এই দিদি দিয়েছে আজকে। তাহলে মোটামুটি ভালোই দিয়েছে। দিদির রিকোয়েস্টে আজকে চিকেনটা খায়, দিদির রোজই তো খায়, চিকেনটা খায় আজকে। আর আপনারাও সবাই খেতে থাকুন। তাহলে এবার খেতে শুরু করি আমরা। আর আপনাদের এই যে দামটাও একটু বলে দিই, জানেন তো আজকে যেহেতু চিকেন দিয়েছে, এটা 300 টাকা দুজনের, 300 টাকা। এই দুটো প্লেট কিন্তু 300 টাকা করে। হ্যাঁ, দামটাও বলে দিলাম। ঠিক আছে, আপনারা খেতে থাকুন। লাঞ্চ আপনাদের হয়েই গেছে, কেননা আজকে দেরি হয়েছে। আমরা লাঞ্চটা করে নিই, ঠিক আছে, আবার আসবো। বন্ধুরা, কেমন লাগছে কাপড়টা, কালারটা কেমন? এর একটা বিরাট একটা, এর সাথে আমার সঙ্গে একটা মানে স্পর্শ জড়িয়ে আছে। হ্যাঁ, এই কাপড়টা না আমার মা প্রথম আমাকে শাড়ি কিনে দিয়েছিল, প্রথম আমার জীবনের শাড়ি। আর এটা কিনে দিয়েছিল আমাকে বেনারস থেকে। আমরা বেনারস বেড়াতে গিয়েছিলাম এইচএস পরীক্ষা দিয়ে, তখন মা ওই কারখানায় গিয়ে এই শাড়িটা কিনে দিয়েছিল। দেখো শাড়িটা আমি আজকে আলমারি থেকে সব এদিক ওদিক করতে গিয়ে আমি বললাম না, এখানে এসে আমি খালি জিনিস দেখি কোথায় কি আছে। দেখো শাড়িটা ভালো করে, একদম কিন্তু হয়তো একটু ভাঁজের গন্ডগোল, আমি পালিশও করাইনি একবারও। রংটা দেখো কত সুন্দর। এই দেখো আঁচলটা দেখো কত সুন্দর। সেই সময় সে বেনারসি তৈরি হয় যেখানে এসব কারখানায়, সেই কারখানায় গিয়ে মা অনেকগুলো শাড়ি কিনেছিল, জানো তো। তার মধ্যে এই শাড়িটিও কিনেছিল। কেমন আছে বলো তো? খুব খারাপ অবস্থায় আছে কি শাড়িটা? আমার তো মনে হচ্ছে না। একবার পালিশ করিয়ে নিলে পরে কিন্তু নতুন হয়ে যাবে। আর আমি যতদিন বেঁচে থাকবো এই শাড়িটাকে কিন্তু আমি কাউকে দেবো না, আমি আমার সাথেই রাখবো। আর ভাবছি একটু পালিশ টালিশ করিয়ে একদিন পরবো। শাড়িটা যদি মোটামুটি একটু মানে লাল ব্লাউজের সাথে পরি, একটু মেরুন ঘেঁষা লালের সাথে, ব্লাউজটা আমাকে কিনতে হবে, কেন ওই পুরনো ব্লাউজ কোথায় আছে সেটাও আমি পেলাম না। আর আমার ওই ব্লাউজ গায়ে হতোও না, এখন যা ফুলেছি হতোও না। আমার মনে হয় ডিপ লাল, যেটা মেরুন লালের সাথে পরলে খারাপ লাগবে না। আমি একবার পরবো, পরে শাড়িটা ভালো করে একটুখানি পালিশ করাবো ভাবছি। হ্যাঁ, বেশি পরিনি জানো তো, শাড়িটা একদম বেশি পরিনি, খুব কম পরেছি। তবে শাড়িটা আমাকে মা দিয়েছিল। আমার আর একটা জিনিসও দিয়েছিল, সেটা এখন আমার কাছে নেই। আমার তো দুদিকে জানো তোমরা সংসার, প্রথম যে একটা অর্নামেন্টসের ইমিটেশন একটা সেট, সেটাও খুঁজছিলাম, সেটা এখানে নেই, মনে হচ্ছে ওখানে নিয়ে গিয়েছি। সেটাও দেখাবো। এই শাড়িটা কিনে দিয়েছিল মা, প্রথম আমার জীবনের শাড়ি। হ্যাঁ, যার জন্য এই শাড়িটার সাথে পেয়ে খুঁজতে গিয়ে, সব জিনিসপত্র দেখতে গিয়ে এই শাড়িটাকে পেয়ে আমি মানে নিজেকে একটু হারিয়ে ফেলেছিলাম। আর তোমাদের সাথে একটুখানি শেয়ারও করলাম এটা। বন্ধুরা, তাহলে একবারে দিনের শেষ পর্যায়ে চলে এলাম। আপনাদের সাথে অনেক কিছুই শেয়ার করলাম সারাদিনে। হ্যাঁ, একটুখানি সঙ্গে থাকবেন, আলাপি মন চ্যানেলের সাথে থাকবেন। আর ওই যে বেনারসের গল্প প্রসঙ্গে, শাড়িটার প্রসঙ্গে সব দেখতে গিয়ে সব কিছু শাড়িটার প্রসঙ্গে মনে পড়লো, আমি উচ্চ মাধ্যমিক দেওয়ার পর বেনারস গিয়েছিলাম। বেনারসে কিন্তু আমার চুনার যেটা বেনারস থেকে যেতে হয় চুনারে আমার জেঠুর বাড়ি, জানেন তো। আমার বাবা কিন্তু বিএইচইউ ইউনিভার্সিটি থেকে আন্ডারে পড়াশোনা করেছেন। হ্যাঁ, পাশ করা বিএইচইউ ইউনিভার্সিটির আন্ডারে। তা আমার বাবারা বড় হয়েছেন ওই চুনার ফোর্ট আছে, ফোর্টের ঠিক নিচে নেমে পোস্ট অফিস আছে, পোস্ট অফিসের পাশেই হচ্ছে আমার জেঠুর বাড়ি। বাংলো টাইপের বাড়ি, আগেকার দিনের বাড়ি। এবং জেঠু খুব বড় ডক্টর ছিলেন, খুব বড় ডাক্তার ছিলেন সে সময়ে। ডাক্তার, একজন বড় ডাক্তার হিসেবে উনি খুব নাম করা মানুষ। মানে ওখানে খেতি বাড়ি করে পুরনো বৃদ্ধ একটু বয়স্ক মানুষ যারা, তারা প্রত্যেকেই চেনে। হ্যাঁ, এখনও চেনে তারা। ডাক্তারবাবু, ডাক্তার PK মুখার্জি নাম বললে পরেই সঙ্গে সঙ্গে তারা কিন্তু ফোর্ট থেকে নেমে জাস্ট মানে এগিয়ে আসতে হবে মিলিটারি ক্যাম্পের দিকে এগিয়ে এলে পরেই, পোস্ট অফিসের কাছে এলে পরেই যাকে জিজ্ঞেস করবেন ডাক্তারবাবুর বাংলো কোনটা বা ডাক্তারবাবুর বাড়ি কোনটা বললে পরেই উনারা কিন্তু দেখিয়ে দেবেন। উনি যদিও নেই, উনার ফ্যামিলির কেউই নেই, আমার দাদা দিদিরাও সব চলে গেছেন। আমার বাবা সবার ছোট ছেলে ছিল, আর উনি বড়, সবার বড় উনি। আমার বোধহয় বড় পিসিমার পর উনি, একজন বড় পিসিমা ছিলেন, তারপরেই উনি জেঠু। তা খুবই স্টুডেন্ট, আমি গল্প শুনেছি, ভালো ছিলেন উনি জেঠু আমার। একটি জেঠু, বাবারা দুই ভাই। তা লেটার মার্কস নিয়ে প্রত্যেকটা সাবজেক্টে সেই আমলে পাশ করেছিলেন। হ্যাঁ, তারপর ডাক্তার হয়েছিলেন, ডাক্তারি পড়ে পড়াশোনা করে খুব ভালো রেজাল্ট করে খুব বড় ডাক্তার, খুব পসার হয়েছিল ওনার ওই ইউপি চুনারে।
এ সমস্ত সব গল্পে শোনা আমার। তো এখনো পর্যন্ত আমি আমার ছেলের উচ্চ মাধ্যমিক পরীক্ষার পর কিন্তু ছেলেকে আমরাও কিন্তু বেনারস ট্যুর করেছিলাম, ঠিক এইচএস পরীক্ষার পরই। বেনারস, এলাহাবাদ, চুনার, এই তিনটেই সম্ভবত। তখনও ঠিক আমরা এরকমই ট্যুর করেছিলাম, তখন বোধহয় অযোধ্যাও গিয়েছিলাম। তো এবার গিয়ে আর অযোধ্যাটা যাওয়া হয়নি। এবার ছেলেকে নিয়ে ওই এলাহাবাদ, চুনার আর বেনারস, এই তিনটে ট্যুরই আমার ছেলের উচ্চ মাধ্যমিকের পর গিয়েছিলাম। তো সেই বাড়িতে গেলাম, চুনার ফোর্ট দেখা হলো। চুনার ফোর্ট থেকে নিচে নেমে যথারীতি কিন্তু মানে বেশি খুঁজতে হলো না। হ্যাঁ, চুনার থেকে নেমেই ডাক্তার পিকে মুখার্জি ডাক্তারবাবু ছিলেন। ওনার বাড়ি কোনটা বললেই, যারা খেতি বাড়ি করছে, জমি চাষ করছে, ওখানে রাস্তায় একটু বৃদ্ধ মানুষ। আর পোস্ট অফিসের, ওটা তো আমার জানা ছিল না যে পোস্ট অফিসের পাশেই তা। পোস্ট অফিস তো চেঞ্জ হয়েছে জায়গা, ওটা তো কেউ বলতে পারেনি আমাকে। तो पोस्ट ऑफिस अवधि बोलो ही पोस्ट ऑफिस जाइए ना, पोस्ट ऑफिस का पास ही है डॉक्टर साहब का কুঠি। তো সেই বাড়িতে গেলাম। বাড়িটি এখন অন্যজনকে বিক্রি করে দেওয়া হয়েছে, অন্যরা রয়েছে, তারা খুব ভালো ব্যবহার করলেন আমাদের সঙ্গে এবং বললেন যে শুধু আপনারা এসেছেন তা নয়, মুখার্জি ডাক্তারবাবুর যত রিলেটিভরা বেনারস বেড়াতে আসেন, চুনার বেড়াতে আসেন, টানে টানে তারা প্রত্যেকে আসেন আমাদের এই বাড়িটার টানে, বাড়ি দেখতে আসে। কেননা ওখানে তো সবাই মানুষ হয়েছে না। বড় মামা ছিলেন উনি, কাউরির আমাদের যেমন জেঠু, কাউরির বড় মামা, অনেকগুলো পিসি, আমার 4-5টা পিসি, 5টা পিসি, তাদের সব সন্তানাদি, তাদের পরিবার, সবাই বলতে মামার বাড়ি বলতে তো তখন ওটাই ছিল না। ওখানেই যেতেন। আমার ঠাকুমা ছিলেন, ঠাকুরদাদা ওখানেই ছিলেন, ওখানেই গত হয়েছেন। বাবা বড় হয়েছে ওখানেই, পড়াশোনা করেছে ওখানে থেকেই। কাজেই তো সবার খুব প্রিয় জায়গা। সবাই বেনারস গেলে একবার তো চুনার ফোর্ট যাই। চুনার ফোর্টে বিকেলবেলায় বাবার মুখে গল্প শুনেছি, বাবারা বেড়াতে যেত। আমরা যেমন বিকেলবেলায় রাস্তা দিয়ে হাঁটি না, বাবারা যেত ফোর্টে উঠে পড়তো। ফোর্টের ছাদ থেকেই তো ফোর্ট দেখা যায়। আর ওখানকার সিঁড়িগুলো দিয়ে আমি যখন ছাদে উঠছি, আমাকে আমার দাদা বারবার বলে দিয়েছিল ছাদে উঠবি, ছাদে উঠবি, ফোর্ট দেখা যায় পুরো। ছাদে উঠছি তখন যেন মনে হচ্ছে পাহাড়ে উঠছি, মানে পাহাড়ের পাথর কেটে কেটে ওখানকার সিঁড়িগুলো করা, ওই বাড়ির সিঁড়িগুলো করা। পুরোনো আমলের বাড়িটাই রয়েছে, খানিকটা করে তো পরিবর্তন করেইছে। বিশাল জায়গা নিয়ে, প্রচুরটা জায়গা নিয়ে মানে বাড়িটি তৈরি আর কি। তো অনেকটাই গল্প করে ফেললাম। আর সেই সময়ে সেই শাড়িটিও বার করলাম যে সময়ে কেনা। আমার হাজব্যান্ডকে আমার ছেলেকে নিয়ে গিয়েও দেখিয়ে নিয়ে এসেছি সেই বাড়ি। হ্যাঁ, এবং তারা যথেষ্ট আতিথেয়তা করেছেন বাড়িটি যারা কিনেছেন। আমার ছেলের সাথে তো ফেসবুকে ওই বাড়ির মেয়ের ফেসবুকে বন্ধু রয়েছে, ফোনেও কথা হয়েছিল। কলকাতায় কিছু একটা পাসপোর্টের ব্যাপারে আসবে, যোগাযোগ করছিল, তখন আমার ছেলেকে ফোন করেছিল। আমার সাথেও আছে ফেসবুকে ওই বাড়ির মেয়ের বন্ধুত্ব, ফ্রেন্ডশিপ আছে ফেসবুকে। হ্যাঁ, অনেকটাই গল্প করে ফেললাম আপনাদের সাথে, মনের কথা শেয়ার করলাম। ঠিক আছে, সবাই ভালো থাকুন, আলাপি মনের সাথে থাকুন। বেশি বেশি করে একটু সাবস্ক্রাইব করুন, আপনারা আলাপি মন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ভালোবাসা দিন। আর আমার ব্লগ ভিডিও দেখুন প্লিজ। ব্লগ ভিডিও যেটা দিই আমি, একটু দেখুন, ওয়াচ করুন, ওয়াচ করে একটুখানি লাইক কমেন্ট করুন। ঠিক আছে, তাহলে গুড নাইট, টাটা।